আর বড় হবে। আজকে বিকেলে বেরোবি, যাবি কোথাও? এখন অবস্থা বুঝে ব্যবস্থা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে। ঘড়িতে বাজে এখন 8:30টার মতো। তো সকালবেলা একদম সকালে তো শুরু করিনি, কেন ঘুম থেকে উঠেছি 8টার সময় উঠে পাম্পের জল পড়লাম, বারান্দায় একটু হাঁটাহাঁটি করলাম। তারপরে দেখো বাসি বাসনগুলো মাজি, অনেক বাসন ছিল। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলাতে না কোনো বাসন কোসন আমার মাজা ঘষা কিচ্ছু হয়নি, সমস্ত বাসন সিঁড়িতে ছিল। সেগুলো সমস্ত সিঁড়ি থেকে নামালাম। চায়ের বাসন টায়ের বাসন কাল সন্ধ্যেবেলা সব ছিল, কিছুই মাজিনি। সব আজ সকালবেলা দেখো উঠে এখন মাজছি, কারণ সকালবেলাতে আমাদের অনেকগুলো চায়ের বাটি, গ্লাস, কাপ সব লাগবে। তো সেগুলো তোমার মানে চা খাওয়ার জন্য, তো সেই কারণের জন্যে সেগুলো মেজে নিচ্ছি আগে। তারপর চায়ের বাসন টাসন, এঁটো কাটা বাসন প্রচুর ছিল। তো বাসি জামা কাপড় এখনও কিছুই ছাড়িনি। তো ভাবলাম কি যে বাসি জামা কাপড় যখন ছাড়বো, তার রান্নাঘরের কাজগুলো একটু করে নিই, কারণ সকালবেলার টাইমে এইসব কাজগুলো একটু সেরে নিলে অনেকটা সুবিধা হয়, অনেকটা সুবিধা হয়। মানে রান্নাঘর, পরিষ্কার কাজকর্ম এগুলো সকালবেলা সারলে অনেকটাই সুবিধা হয়। তো এখন দেখো বাসন কোসনগুলো সমস্ত মাজা ঘষা হয়ে গেছে। এবার ভাবলাম কি রান্নাঘরটা একটু মুছে নিই, সকাল সকাল রান্নাঘরগুলো মুছে নিলে অনেকটাই পরিষ্কার থাকবে। তা আজকের ক্যামেরাম্যান হয়েছে আমার মা। মাকে বললাম, মা তুমি একটুখানি ফোনের ক্যামেরাটা ধরো। তো মা ফোনে ক্যামেরা ধরে দিচ্ছে, আর আমি ঝপাঝপ ঘরটাগুলো একটু মুছে দিচ্ছি। আর বেলার দিকে কোনো অসুবিধা হবে না, রান্না করবো, টুকটাক বাসন বেরোবে, আর গ্যাসটা মুছবো, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম কি সকাল সকালই রান্নাঘরটা ভালো করে একটু মুছি। কালকে না রান্নাঘরটা ঝাড় দিয়েছিলাম, মোছা আর হয়নি। প্রতিদিন মানে রান্নাঘরটা না সত্যি প্রচুর ধুলো নোংরা হয় গো, রোজ মুছলেই ভালো হয়। তো আমি একদিন ছাড়া ছাড়াই মুছি, আর এমনি যে ঝাড় টাড় দিয়ে রেখে দিই। তো আজকে ভাবলাম না, সকালবেলা বাসন যখন মাজলাম রান্নাঘরটাও দেখলাম বেশ নোংরা হয়েছে। তো সেই জন্য দেখো রান্নাঘরটাকে এখন ভালো করে একটু মুছে নিচ্ছি, সব সরিয়ে সরিয়ে রান্নাঘরটা মুছে নিচ্ছি আর কি। আর কেউ কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। তো ওঠেনি, আমারও অনেকটাই সুবিধা হলো, কাজকর্মগুলো একটু এগিয়ে পিছিয়ে নিতে পারবো। তো সেই জন্যে মাকেই বললাম ক্যামেরাটা ধরার। মা তো অনেকটাই ভোরবেলা ঘুম থেকে ওঠে, তার জন্য মার কোনো অসুবিধা হয় না। আর আমার একটু কেউ ফোন টোন ধরে দিলে না আমার সত্যি অনেকটাই সুবিধা হয়। মা থাকলে অনেকটাই আমার সত্যি অনেকটাই সুবিধা হচ্ছে, একটু ক্যামেরা ধরে দেওয়া বা এটা ওটা, টুকটাক মা ফোনটা এই করো ওই করো, মানে এই জন্যে না অনেকটা সুবিধা হচ্ছে। কারণ আমার তো ফোনে স্ট্যান্ড নেই, আর সেই কারণের জন্যে আমার মানে অনেক অসুবিধা হয় ভিডিও করতে। কিন্তু এই ফোনটা মা ধরে দিচ্ছে, তার জন্য অনেকটাই সুবিধা। আর মা তো সত্যি কথা আমাকে ছেড়ে কোথাও যায় না, মানে যেখানে আমি যাচ্ছি আমার মা সেখানে, মানে আমার সাথে সব সময় মানে এক জায়গায় রয়েছে, কোথাও মানে ছেড়ে ছুড়ে যাচ্ছে না। তার জন্য আমারও অসুবিধে হয় না। ঠিক আছে, মা আমার সাথে যখন থাকতে চাইছে থাক, এসছে যখন ঘরে বসেই বা একা একা কী করবে, আমার সাথেই থাক। তো মা আমার সাথে সবসময় থাকে। তো এদিকে দেখো সিঙ্কটা একটু মাজলাম, মেজে একদম ধুয়ে ধায় পরিষ্কার করছি, তার মার সাথে দিকে কথা বলছি। তো কথা টথা বলে মোটামুটি রান্নাঘরের কাজ সকাল সকাল আমার শেষ হয়ে গেল। তো এদিকে দেখো ওপরে এলাম, আর এসে এখন এখানে মাজছি আমি দাঁতটা মেজে নিচ্ছি। তো তোমরা হয়তো ভাববে যে সকালবেলাতে তো আমি এক নাইটি পরেছিলাম, তো এখন নাইটিটা চেঞ্জ হলো কী করে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি যখন জামা কাপড় মানে বাসন মাজা, ঘর মোছা এগুলো করেছি, নাইটিটা না পুরো ভিজে গেছিলো। তো নাইটিটা না ছেড়ে নিলাম, কেন বলো তো, আমার না আবার ভীষণ ঠান্ডার দোষ গো। যদি ভেজা নাইটি পরে থাকি আমার ভীষণ ঠান্ডা লেগে কাশি হয়। তো সেই জন্য না নাইটিটা ছেড়ে চেঞ্জ করলাম, পরে ওটা কাচতে বার করলাম। আর এই ধোয়া একটা পরিষ্কার নাইটি পরে হলাম, দাঁতগুলো মাজি, মেজে একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর অন্য একটা মানে বাসি নাইটিটা তো ছাড়া হয়েই গেছে, ধোয়া নাইটি পরে নিচে চলে যাব। তো সেই চিন্তা করে আবার এই নাইটিটা চেঞ্জ করলাম। তো দেখো এখন দাঁত মাজছি, টুকটাক কিছু জামা কাপড় আছে যে হয়তো এখন আমি কিছুই কাচতে পারবো না, টাইম নেই, কারণ রান্নাঘরের কাজকর্ম করার পর অনেকটাই দেরি হয়ে গেছে। তোমাদের দাদাভাই উঠে পড়েছে আর দোকান বাজার পেরিয়ে গেছে। আমার এই বাসি বুসি ছেড়ে দাঁত মেজে ফ্রেশ হয়ে নিচে যেতে যেতে তোমাদের দাদাভাই বাজার হাট করে সব নিয়ে চলে আসবে। তো সকাল সকাল সত্যি রান্নাঘরের কাজকর্মগুলো সেরে নিয়ে আমার অনেকটা মানে তাড়া
করে করলাম ঠিক কথা, কিন্তু আমার সত্যি অনেকটাই সুবিধা হলো। তো দেখো সকালবেলা উঠে দাঁত না মাজলে না কোনো সময় আমার হয় না। সব সময় হয়তো তোমাদের ভিডিওটা শেয়ার করতে পারি না, কিন্তু যখন আমি মানে ক্লাস কেজি ওয়ানে পড়ি, যখন আমার বয়স 3 বছর, তখন থেকে না সকালবেলা উঠে আমি দাঁত মাজি, পটি করতাম, করে তারপরে স্কুল যেতাম। আমার মা না আমাকে, যখন আমি 3 বছর বয়স, তখন আমার মা আমাকে মানে স্কুলে ভর্তি করে দিয়েছিল। আজও মনে পড়ে সেই দিনগুলো। তো তবে থেকেই না এই ছোটোবেলার অভ্যাসগুলো আর আমার স্বাদ ছাড়েনি। প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলাম শ্বশুরবাড়িতে, আমার সকালবেলায় উঠে দাঁত মাজা, তারপর পটি করতে যাওয়া, এগুলো নিয়ে না অনেকে অনেক কথা বলতো। মানে ইচ্ছা নয় যে আমি সকালবেলা উঠে এগুলো করি, কিন্তু আমার যে ছোটোবেলাকার অভ্যাস, সেই অভ্যাসকে কী করে আমি ছাড়বো বলো? তো সেই অভ্যাসগুলো কিন্তু আমি বিয়ের পরেও করতাম। তো ওই জন্য অনেক আমি বকা খেতাম শ্বশুরবাড়িতে। কী ঘুম থেকে উঠে দাঁত মাজো, কী ঘুম থেকে উঠে পটি করতে যাও, এইগুলো না আমাকে বলতো আমার শ্বশুরবাড়ি থেকে। আমি ভাবতাম এই আবার কীরকম ধরনের কথা, সকালবেলা উঠেই তো মানুষ পটি করে, দাঁত মাজে, ফ্রেশ হয়, জামা কাপড় ছাড়ে, তাই না বলো? কিন্তু এই বাড়িতে ছিল উল্টা নিয়ম। কী বলবো আর তোমাদের, খুব খারাপ লাগতো, খুব অবস্তুতে পড়ে যেতাম, কিন্তু ছোটোবেলার অভ্যাসটা কিন্তু আজও আমি একইভাবেই করে চলেছি। প্রথম যখন বিয়ে করে আমি আসি, তখন না অনেক কিছু অপ্রস্তুতে পড়েছিলাম, অনেক কিছু অচেনা ছিল আমার কাছে। কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না, কিচ্ছু জানতাম না। বিয়ের আগে বাপের বাড়িতে একরকম পরিস্থিতি ছিল, বিয়ের পর আসার পরে আরেক রকম পরিস্থিতি হয়েছিল। সমস্ত কিছুই ছিল আমার কাছে ২ রকম। মানে কি বলবো, একটা নতুন জায়গায় এলে, একটা শ্বশুরবাড়ি অচেনা অপরিচিত জায়গায় আসলে যেরকম হয় আর কি, সেখানে খাপ খাইয়ে নিতে আমার অনেকটাই সময় মানে চলে গেছিলো আর কি। তো সেগুলো এক সময় মনে পড়ে যে কী থেকে কী হলাম আর কি। মানে কী থেকে কী হলাম বলতে আমি বলতে চাইছি, আগে আমি কীরকম ছিলাম আর এখন আমার মধ্যে কত কিছু পরিবর্তন এসছে। চালচলনে, বুদ্ধিতে, কাজে কর্মে, সমস্ত কিছুই কত পরিবর্তন এসছে, সেইটা একই সময় নিজেরটা নিজেই চিন্তা করি যে কী থেকে কী হয়ে গেলাম আমি। তো দেখো সকালবেলা উঠে কিন্তু বাসি জামাকাপড় আমার ঝাড়া হয়ে গেছে, ছেড়ে ওই ঘরটা একটু ঝাড়াঝাড়ি করলাম, বিছনাটা, তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্টগুলো অনেক দিন ধরে বিছনার উপর রাখা ছিল, মানে বসার ঘরের খাটের উপর, সেগুলোকে বার করলাম, ওগুলো বেলার দিকে কেচে দেবো। আর এদিকে আমার ঘরের চাদরটা আমি কালকেই তুলতাম, কিন্তু কালকে শরীরটা এতটাই আমার খারাপ ছিল, যার জন্যে না কালকে চাদর বালিশ ওষা কিছুই কালকে খুলতে পারিনি। তো যেই জন্য ভাবলাম সকালবেলা উঠে আগে বালিশের ওষার চাদর এগুলো একটু খুলে রাখি। এখন আর চাদরটা না পাতার টাইম নেই, পরে রান্নাবান্না করে এসে চাদরটা পাতবো, কিন্তু এখন আপাতত চাদরটা তুলে তালে মানে রেখে দিই, ওটাই আমার সুবিধা হবে, পরে বেলাতে এসে ঝপাঝপ চাদরটা পেতে নেবো, হয়ে যাবে তাহলে। তো নিচে এলাম আর এসে দেখলাম তোমাদের দাদাভাই দেখো এখানে 25 কিলো চালের বস্তা নিয়ে এসে। আর আমরা না এই চালের বস্তাটাই মানে সবসময় আনে প্রতি মাসে, লক্ষ্মীর ডায়মন্ড, এত সুন্দর চালটা, তোমাদের কি বলবো, মানে বিরিয়ানি, ফ্রাইড রাইস সব কিছু করা যায় চালে। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটা গ্লুকন-ডি আনতে আমার জন্য, আর বলেছিলাম ওটস আনতে। এটা নিয়ে এলো তোমাদের দাদাভাই, সকালবেলা করে একটু করে ওটস খাবার, মা আছে, মাকেও একটু ওটস করে দিতে পারবো। আর এদিকে দেখো কিছু শার্ট নিয়ে এসছে, ফোড়ন নিয়ে এসছে, সব সানরাইসের ফোড়ন, 5 ফোড়ন, জিরে, হলুদ গুঁড়ো, বনভিটা, তারপরে এখানে ভিম বার, স্কট ব্রাইট, এগুলো সব নিয়ে এসছে মুদিখানা থেকে। তো এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য একটু পাস্তা করে দিচ্ছি, বললো পাস্তা খেয়ে যাব দোকানে, যেহেতু আজকে নিরামিষ, সেই জন্যে ভাত টাত কিছু খাবে না। তো ওই দেখো ম্যাগি মশলা দিয়ে, ক্যাপসিকাম দিয়ে পাস্তা করে দিলাম। আর তোমাদের দাদাভাই বললো গাজর টাজর কিছু দেবে না, গাজর একদম খেতে চায় না, গাজর খেলে নাকি ওর পেট ব্যথা করে। তো সেই জন্য গাজর ছাড়াই শুধু ক্যাপসিকাম দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিলাম মানে পাস্তাটা। এটা খেয়েই ও দোকান চলে যাবে। আর তারপরে আমি আমার কাজকর্ম যেগুলো আছে, বাকি কাজ, সেগুলো আর কি সব করব। ও খাই, আর তারপরে মাকেও দেবো টিফিন করে, ও খেয়ে গেলে মাকেও দেবো, এইসব করতে করতেই টাইম চলে যাবে। তো একদম চা টা খাওয়া কমপ্লিট হলো, চা টা খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাত বসিয়েছি, ভাতও আর কী কী রান্না করছি তোমাদের একটু পরে আর কি দেখাচ্ছি। আর যাকে তাও তোমাদের মুখে বলে দিই, আজকে বিশেষ কিছু হবে না, আলু পোস্ত বলছি, পটল দিয়ে আলু দিয়ে পোস্ত হবে, মটর ডাল হবে, আর একটা মাছ তরকারি অল্প মতন, সব সবজি দিয়ে তরকারি আর আমের চাটনি, এই রান্না হবে, বিশেষ কিছু হবে না, কারণ শরীরটাও বিশেষ ভালো না গরমের জন্যে। আর কালকে তোমাদের দাদাভাইকে ওটস আনতে বলেছিলাম, তো ওটস এনেছিল, এই যে দেখো আমার জন্য একটু ওটস করেছি, মশলা ওটস, ঠিক আছে, মশলা ওটস এনেছে, যে একটুখানি খাবো আর কি। আর সকাল থেকে না একদম না খেয়ে থাকতে থাকতে শরীরটা এত
খারাপ হয়েছে, মানে কি বলবো তোমাদের, মানে গায়ে জোর পাচ্ছি না, দুর্বল লাগছে শরীর, ভীষণ শরীর আমার উইক লাগছে। মানে ওই যে চা বিস্কুট খাই, চা বিস্কুট খাওয়ার পর তার কিচ্ছু খাই না, সেই বেলা 4টে 5টার সময় ভাত খাই, ওটাতেই মনে হয় শরীরটা এত দুর্বল আর ক্লান্ত লাগছে। তো সেই জন্যে তোমাদের দাদাভাইকে বললাম একটা ওটস আনো, আর মার ওটসটাও শেষ হয়ে গেছে, মাকেও করে দেবো আর আমিও খাবো। মাকে আজকে ওটস দিইনি, মাকে আজকে দিয়েছিলাম চিড়ের পোলাও করে, মা চিড়ের পোলাও খেলো, তোমাদের দাদাভাই খেলো তোমার কী বলে পাস্তা করে দিলাম, ওটা খেলো, ও দোকান বেরিয়ে গেল। এবার আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে, রান্নাটা হয়ে গেলে তোমাদের একবার দেখিয়ে দেবো, ঠিক আছে। আমি ততক্ষণ ওটসটা খাই, আর ইন্ডাকশন ওভেনে চাটনিটাও বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো খেয়ে দিয়ে নিই, আর মুদিখানা থেকেও কী এনেছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। তো দেখো ওপরে চলে এলাম, আর সত্যি কথা ওপরে চলে আসার পরে না হঠাৎ মনে পড়েছে, আরে তোমাদের তো সব রান্নাবান্না কিছু দেখাবো বলেছিলাম, দেখানো হলো না, একদম ভুলে গেছিলাম গো। মানে নিজে রান্না করতে করতে এত গরম লেগে গেছে, তো সেই জন্য তোমাদের দেখাতেই ভুলে গেলাম। আজকে না উপরে এনে ছেলেকে খাইয়েছি পাখার তলায় বসিয়ে, মানে উপরে 2টো ফ্যান চলে তো আরাম, মানে একটু বসার দাঁড়ানো যায়। আর নিচে আজকে খাওয়াইনি, কারণ রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, সেই জন্য নিচে খাওয়াইনি, ছেলেকে উপরে এনে খাওয়ালাম। তো খাওয়ানো দাওয়ানোর পর দেখো সকালবেলাতে চাদরটা তুলেছিলাম, আর তখন আর পাতিনি তাড়াহুড়োর মধ্যে। তো এখন দেখো সমস্ত চাদর মানে এগুলো পেতে নিচ্ছি, বালিশ ওষারগুলো লাগাবো, তারপর অনেকগুলো জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করব, মানে এইগুলো করতে করতে আমার টাইম যাবে। তাছাড়া অনেক জামা কাপড় আছে, তোমাদের দাদাভাইয়ের অনেকগুলো জামা প্যান্ট সব বার করেছি, বিছনার চাদর টাদর বালিশ ওষা এগুলো সব বার করেছি, এগুলো কাচবো। তারপর আমার কিছু নতুন জামা কাপড় আছে, সেগুলো 2-1বার করে শর্ট ভিডিও করেছি। তো বুঝতেই পারছো গরমের মধ্যে ভিডিও করতে গেলে একদম ঘেমে টেমে একাকার, তো সেগুলো 2 দিন 3 দিন করে পরেছি। আর তারপরে এগুলো দেখো আজকে সমস্ত কাচতে বার করে দিচ্ছি, তো সেগুলো কাচবো, কেচে টেচে নিয়ে মানে এগুলো আছে। আর তারপর মাথাটাও তেল দেবো, 2 দিন 3 দিন এত মাথায় তেল দিয়েছি যে চুল একদম আঠা আঠা হয়ে গেছে, তো সেই জন্য আজকে শ্যাম্পুও করবো। তো বিছনার চাদর টাদর সব চেঞ্জ করা হলো, নিয়ে এবার দেখো বালিশ ওষাগুলো পরাচ্ছি। তো মা বারান্দায় দাঁড়িয়েছিল যখন আমি বিছনার চাদরটা পাচ্ছিলাম, তো মাকে বললাম ঘরে চলে আসো, ঘরে এসে বসো। তো কদিন ধরেই মা বলছিল যে জামা কাপড়গুলো ভাঁজ করে দেবে বলছিল, কিন্তু আমি জামা কাপড়গুলো ভাঁজ করতে দিই না, কোনো দিনই দিই না। মা বলে ভাঁজ করে দিই, এটা করে দিই, ওটা আমি দিই না। কদিনের জন্য এসছে, মাকে দিয়ে কেন খাটাবো বলো, দেখতে ভালো লাগে না, তাই না, মন মানে বাজে লাগে। আর তাছাড়া কি বলতো, দেখতে দেখতে মার অনেক দিন হয়েও গেল, প্রায় 1 মাস না হলেও 20 দিন 22 দিনের মতন হয়ে গেল মা এসছে, যাওয়ারও টাইম হয়ে গেল। মা এখন বাড়ি যাবে, মা যেতে চাইছি, কদিন ধরেই বলছে আমি বাড়ি যাব, আর ভাল লাগছে না। তা আমি মাকে বললাম, মা বাড়ি গেলে তো সেই তোমাকে একা একা থাকতে হবে, বাজার হাট করতে হবে, দোকান করতে হবে, এগুলো তোমার সব করতে হবে। তারপর যা গরম পড়েছে, আর আমাদের বাড়িতে একতলা, ভীষণ মার গরমে কষ্ট হবে। তো সেই সব চিন্তা করে ভাবলাম মাকে আর কিছুদিন রেখে দিই, একটু বৃষ্টিও পড়বে, বর্ষাটাও আসবে, মানে এতটা গরম থাকবে না। আর 10-12 দিন পর তো গরমটা আরেকটু কমবে না, তো তখন মা গেলে আর মার আরও অসুবিধে হবে না। তখন বৃষ্টি বাদলার আকাশ হবে, ওয়েদারটাও ঠান্ডা হবে, মা ঘরে থাকতে পারবে না। এখন আমাদের বাড়িতে গেলে ভীষণ গরম, মার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাও কিছুদিন তো মা ছিল। তাই বলি যে মেয়েদের না কোনো অধিকার নেই তার শ্বশুরবাড়িতে মায়েদের বাবাদের এনে রাখার, তাই না বলো। যদি আমি একা থাকতাম স্বামী নিয়ে সন্তান নিয়ে, তাহলে কিন্তু মাকে আমি অনায়াসে এখানে রেখে দিতে পারতাম, তাই না বলো। কিন্তু যেহেতু আমি সবার সাথে থাকি, সেই জন্যে কিন্তু আমার কোনো জোর অধিকার নেই যে মাকে এনে রাখবো। তবে হ্যাঁ, যদি সেই মেয়েদের স্বামী খুব ভালো হয়, তাহলে কিন্তু সেই স্বামীরা সেই বউয়ের মনটা অবশ্যই বোঝে, যে তার বউ কী চাইছে, তার বউয়ের মন কী বলছে, তার কী ইচ্ছা, এটা কিন্তু বোঝে। যেসব স্বামীরা খুব ভালো হয়, কেয়ারিং স্বামী হয়, তাই না। কিন্তু আমার স্বামী কিন্তু বুঝবে না আমার মন কী চাইছে। মা এখন এখানে আছে, আমি নিশ্চিন্তে আছি, কিন্তু মা বাড়ি গেলে আমার যত চিন্তা মাথার মধ্যে বোঝা এসে নামে, মানে আমি যেন আর চিন্তা নিতে পারি না, মা ওখানে একা থাকে বলে। আর এখানে থাকলে কোনো ব্যাপার না, হয়তো একটু অসুবিধা হয়, এক ঘরে থাকি, এক খাটে ঘুমাই, হয়তো ছেলের একটু অসুবিধা হয় শুতে, কারণ ছেলে আর আমি একই খাটের মধ্যে ঘুমাই ফাঁকাভাবে।
আর এখন এক খাটের মধ্যে আমি মা ছেলে ঘুমাই, হয়তো ছেলে একটু অসুবিধা হয়, কিন্তু আমার কোনো অসুবিধা নেই, আমি অ্যাডজাস্ট করে নিতে পারি। আর এখানে থাকলে আমার সত্যি অনেক চিন্তামুক্ত থাকে, অনেক চিন্তামুক্ত। কিন্তু বাড়ি গেলে একটা বিশাল চিন্তার ব্যাপার থাকে, কী খাচ্ছি, কী করছি, কী না করছি। সত্যি কথা, মেয়েদের জীবনটাই বোধহয় এরকম কষ্টের, দুর্ভাগা বলে না, ওই যে মেয়েদের জীবন দুঃখিনী কপাল হয়, দুর্ভাগিনী কপাল হয়, মেয়েদের জীবনটা সত্যিই সেরকম। তবে হ্যাঁ, মেয়েরা যদি নিজেদের পায়ে দাঁড়ায়, নিজে রোজগার করে, তাহলে কিন্তু সেই মেয়েদের এতটা কষ্ট, দুঃখ, চিন্তা থাকে না। আজ আমার মাকে নিয়ে এতটা চিন্তা, দুঃখ করছি, ভাবছি, মন খারাপ করি। আসার থেকে না শুধু একটাই ভাবি যে আজ মা এলো, সামনের মাসে হয়তো মা এই দিনে থাকবে না, মা তো বাড়ি চলে যাবে, 1 মাসও থাকবে না। মানে মা আসা থেকে আমি দিন গোনা কমাচ্ছি যে মা বাড়ি চলে যাবে। এই জিনিসগুলো খারাপ লাগবে। মা বাড়ি মানে ঘরে সবসময় আমার সাথে থাকে, আমি যেখানে যাই মা আমার সাথে যায়। এগুলো মা বাড়ি চলে গেলে আমার মনটা খারাপ লাগবে, একা লাগবে, ফাঁকা লাগবে। রান্নাঘরে যাই রান্না করতে, মা গিয়ে বসে থাকে, এগুলো খুবই খারাপ লাগবে। হয়তো ছোটোখাটো জিনিস, কিন্তু এই জিনিসগুলোই মনকে বড় কষ্ট দেবে আমার। কিন্তু কী করব বলো, মাকে তো বাড়ি পাঠাতে হবে। আমার তো সেই স্বাধীনতা নেই যে আমি আমার বরকে বলবো যে তুমি আমার মাকে এখানেই রেখে দাও, আমার মা এখানেই থাকুক। সেই অধিকার জোরটা আমার নেই। কী করবো বলো? কষ্ট তো হয়। আর শোনো, মেয়েদের শ্বশুরবাড়িতে মা বাবাদের বেশি দিন থাকাও চলে না, তাই না বলো? যদি শ্বশুরবাড়ি খুব ভালো হয় কোনো ব্যাপার না, কিন্তু সব শ্বশুরবাড়িতে তো এটা মেনে নেয় না। আর আমার মা অনেক দিন এসছে, এখন সবারই ইচ্ছা যে আমার মা এখন চলে যাক আর যেন না থাকে। এটা এখন সবারই ইচ্ছা মনে। অনেক দিন হয়েছে, এবার চলে যাওয়াটাই দরকার। একটু উৎসুক উৎসুক করে না কীরকম, মানে অনিচ্ছা, একটু অ্যাভয়েড করা, ইগনোর করা, এরকম ব্যাপার আর কি। বুঝতেই পারছো আমি কী বলছি। খুলে আর কি বলবো তোমাদের বলো। তো তবুও আমার ইচ্ছাতে, আমার জন্যে আমার মাকে আমি রেখে দিয়েছি। যে যা বলুক, আমার কান দেওয়ার দরকার নেই। আমি আমার মাকে আমার কাছে রাখবো। আর এই ভেবেই কিন্তু মাকে আমার এখানে রেখে দিচ্ছি। আমি জানি আমার শ্বশুরবাড়িতে হয়তো অনেকেই পছন্দ করছে না, অনেক দিন হয়েছে, এবার চলে যাওয়ার দরকার। কিন্তু আমি বুঝেও তাদের বোঝাটা বুঝছি না। আমি অবুঝ হয়ে গেছি। আমার দরকার নেই কাউরটা বোঝার। আমি জানি আমার মা আমার কাছে ভালো থাকবে, ব্যাস এইটুকুনি। কে কী ভাবলো না ভাবলো আমার লাভ নেই। আর তাছাড়া আমি রীতিমতো সংসারে কাজ করি, রান্না করি, ঝিদের সমস্ত কাজকর্ম করি। আমি সংসারটাকে পুরো পরিচালনা করি, দেখি। তা আমার মা যদি আমার কাছে থাকে তাতে কার কী বলো? তো সেই কারণেই মাকে আমি রেখে দিয়েছি আমার কাছে। জানি না এখন বাড়ি গেলে আবার মাকে আমি কবে আনতে পারবো, আমি জানি না, সবটাই ভগবান জানে। তো যাকগে, তোমাদের কাছে অনেকগুলো কথা শেয়ার করে ফেললাম, মনের কথা। তোমাদের কাছে শেয়ার করব না তো আর কার কাছে করব বলো? তোমরাই তো আমার পরিবার, সংসার, তোমাদের কাছেই আছে যে আমি মন খুলে সমস্ত কথা বলতে পারি, তাই না বলো? তো সমস্ত কাজ সারা হলো, এদিকে করছি ঘর মোছা। ঘর মুছবো, ঘর মুছে স্নান করতে গেলে অনেক জামা কাপড় আছে, সেগুলোকে সমস্ত কাচা ধোয়া করব। মানে এখনও মেলা কাজ। আর এত গরম পড়েছে, এত গরম পড়েছে কদিন ধরে, কি বলবো, সাংঘাতিক গরম পড়েছে, থাকা যাচ্ছে না যাকে বলে। তো যাকে এখন ঘর ঠরগুলো মুছি, মুছে নিয়ে, আর মার তো সকাল সকালই স্নান হয়ে যায়, কোনো অসুবিধে নেই। আর এদিকে আমিও ঘর ঠরগুলো মুছছি। ছেলে গেছে ঠাকুর ঘরে শাশুড়ির সাথে, এলে তারপর খাওয়া দাওয়ার পাট, ততক্ষণে আমি আমার কাজগুলো সমস্ত আর কি করে নেব। তাহলে আমার অনেকটা সুবিধাও হবে কাজগুলো করে নিতে। তো যাকগে, কথাগুলো তোমাদের বলতে বলতে মনটা খুব আপসেট হয়ে যায়। সত্যি কথা, দুঃখ না নিতে পারি না। একটা মানুষ কত দুঃখ কষ্টর সাথে লড়াই করতে পারে বলতে পারো? সারাটা জীবন চলছে দুঃখ, লড়াই, অ্যাডজাস্ট, একটা মানুষ আর নিতে পারে না। মার জন্য আমি যে কত কিছু আত্মত্যাগ করে চলেছি সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। অনেক কিছু স্যাক্রিফাইস মার জন্য করছি, অনেক কিছু কষ্ট মার জন্য করছি, যেটা মার কাছে অজানা, মা জানেই না। আর মাকে আমি বলতেও চাই না যে মার জন্য আমি কী ত্যাগ করি বা কী করি। আমি জানি আমি পূণ্য কাজ করছি। আমার মার জন্য যদি এইটুকুনি করতে পারি, আমি আমার আমার উপরের রাস্তা পরিষ্কার। আমি ভগবানের কাছে পরিষ্কার যে না, আমার মাকে আমি বেঁচে থাকতে থাকতে করতে পারছি। এটাই আমার কাছে অনেক, সত্যি কথা, এটাই আমার কাছে অনেক। তো সেটাই আমি করার চেষ্টা করছি সব সময়, বাবা যাওয়ার পর থেকে। তো একদম চান ঠান করলাম, মাথায় ভালো করে শ্যাম্পু দিলাম, দিয়ে দেখো সমস্ত জামা কাপড়গুলো এখন বারান্দাতে মেলে দিচ্ছি। রোদ রয়েছে, ভালোই রোদ রয়েছে, কিন্তু তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না। আর গরম যা পড়েছে, তাতে সমস্ত জামা কাপড়গুলোই শুকিয়ে যাবে, কোনো অসুবিধা আর কি হবে না। তো মা বলছিল জামা কাপড়গুলো মেলে দিই, কিন্তু আমি বললাম না, তোমাকে কিচ্ছু মেলতে হবে না, আমিই মেলছি, কারণ আমার তো আবার ভিডিও করতে হবে।
সেই কারণের জন্য। তো মা বললো ঠিক আছে, তুই জামা কাপড়গুলো মেলে আয়, আমি বসে আছি, তোর চুলটা আঁচড়ে দেবো। তো মার সাথে না সত্যি কথা চুলটা আঁচড়ে দেয়, বেশ ভালো লাগে। আর মা চলে গেলে না তখন না আমার আর চুল আঁচড়াতে ইচ্ছাই করে না যে চুলটা আঁচড়াবো। তখন মার কথা মনে পড়ে, স্নান করে ক্লান্ত হয়ে পড়ি, ঘরে এসে বসে পড়ি গরমের মধ্যে। আর মা থাকলে কি শুধু চুলটা আঁচড়ে দিত। আর এখন মা নেই, বাড়ি চলে গেছে, আমাকে এখন একা একা চুল আঁচড়াতেছে। সেই জিনিসগুলো না বড্ড মিস করি বাড়ি চলে গেলে। কিন্তু কি করব বলো, ওই যে বললাম ইচ্ছা থেকেও আমার উপায় নেই যে মাকে আমি আমার কাছে এনে রাখবো। শ্বশুরবাড়ি ভালো হলে তবে সেই মেয়ে শ্বশুরবাড়িতে এনে মাকে রাখতে পারে সসম্মানে, কিন্তু আমার মাকে আমি সেটা পারবো না। সেই জন্যই মাকে আমার বাড়ি পাঠিয়ে দিতে হবে। কি করব বলো। তবু মা যেতে চেয়েছিল অনেক দিন আগে, জোর করেই মাকে আমার কাছে রেখে দিয়েছি যে না কটা দিন থাক, একটু ভালো মন্দ খেলো, একটু থাকলো, আরামে রইলো। তারপর বাড়িতে যা গরম, সেই গরমটা এখানে অতটা মার লাগবে না, কারণ দোতলার উপর ঘর তো অতটা গরম লাগবে না। আর আমাদের একতলা ঘর বাড়িতে, সেই জন্যে মার আরও বেশি গরম লাগবে। সেই জন্যে মার কাছে রেখে দিয়েছি মাকে। কিন্তু আমার এই সমস্যা, মনের ইচ্ছাটা না কেউ বুঝবে না গো, কেউ বুঝবে না। মানে ঈশ্বর যদি কোনো সময় বোঝে তাহলে। আর সত্যি কথা বলতে কি, আর যদি আমার টাকা থাকতো, নিজের কোনো মানে ইনকাম করার রাস্তা থাকতো, তাহলে কিন্তু এই সমস্যাটাও হতো না। সত্যি কথা, হয়তো আমি আমার বরের কাছেই বলতাম যে তোমাকে আমি এতগুলো টাকা, এই টাকাটা দিচ্ছি মাস কাবারই, আমার মা এখানে থাকবে। হয়তো আমি এই কথাটাই জোর করে বলতে পারতাম, কিন্তু সেই ক্ষমতাটাও নেই। বলো, এখনও পর্যন্ত তো আমি কোনো আর্নিং করতে পারিনি। বলো, তোমরা তো জানো, আর্নিং করলে তো তোমাদের নিশ্চয়ই আমি জানাবো না। সেই জন্যই তোমাদের সবসময় বলি যে আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমরা। তো দেখো স্নান করে চলে এলাম, আর আজকে করেছি মাথাতে শ্যাম্পু। প্রচণ্ড দুদিন ধরে মাথায় তেল দিয়েছিলাম, তার জন্য মাথাটা প্রচণ্ড আঠা হয়ে গেছিলো। আজকে ভালো করে মাথায় শ্যাম্পু দিলাম, আর মা করলাম মা চুলটা আসছে না। মা থাকলে এই একটা আমার সুবিধা করে, চুলটা মা দিয়ে আসছে। চুলে মা কালার করেছি দেখেছো, চুলের কালার পুরো বেরিয়ে যাচ্ছে। বেশি দিন থাকে না চুলের কালার, থাকে না। ওই যেটা ওই একটা আছে ওটা বলবো ওখানে আমি জিজ্ঞেস করে, ওইটা লাগাবো, ওইটা বেশ কিছুদিন থাকে, গোদরেজের বোধহয় ওটা। জল আছে মাথায় আমার, ও শুকিয়ে যাবে। আমি তো ইয়ে করি না, চান করে আমি মুছি না, সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, এত গরম। তো এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি, শাশুড়ি আর ছেলে গেছে ঠাকুর ঘরে, আর এলে তারপর আমরা যাবো সবাই মিলে খেতে। ঠিক আছে, মাকে দিয়ে চুলটা আশ্রিয়ে নিই, নিয়ে তারপর আমি একটু শুয়ে রেস্ট করি, তারপর যাবো। ঠিক আছে, চলো পরে কথা বলি আবার। এখন এই দেখো বাবুকে এখন আম মুড়ি মেখে দিলাম, আম মুড়ি খাচ্ছে বাবু এখন বিকেলে। আর আজকে দুধ কেলক্স কিছু দেবো না, আম মুড়ি খাবে। ঠিক আছে, আর এই যে মা এখন এখানে বসে ঠাকুরের প্রসাদ খেলো, প্রসাদ দিলাম, প্রসাদ খেলো। আর বাবু এখানে এখন আম মুড়ি খাচ্ছে। আমরা এখনও যাইনি খেতে, খেতে যাবো। আর ঠাকুর ঘরে গেছিলো, কি করেছে দেখো, গাল মাল হাত সব সিঁদুরে একাকার। বাবু খা, খেয়ে নে। কিচ্ছু গরম না, ভালো খেতে তো আম মুড়ি। ঠিক আছে, খেয়ে নে। চলো এখন আমরা যাচ্ছি নিচে খেতে। এটা রাধাকৃষ্ণের ছবি, এদিকে একটা রাধাকৃষ্ণের ছবি লাগানো, আর এইদিকে আমাদের ওই নারায়ণী মার ছবি লাগানো একটা। চলো, মার তো আবার হাঁটুতে প্রবলেম, যার জন্য মা এক সিঁড়ি করে নামে, অসুবিধা হয় মার হাঁটতে। গুড
গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টার মতো। তো চাটা খাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। চাটা খেয়ে নিচে এলাম, চায়ের কিছু বাসন ছিল সেগুলো মাজলাম। তারপর দেখো এখন খাবার জলগুলো একটু ভরছি। খাবার জল ভরতে এসে দেখি লাল বালতিটার মধ্যে একটা মাকড়সা পড়েছে। সেই জলগুলোকে সব আমার যেন ফেলে দিতে হলো। ফেলে দিয়ে আবার বালতিটা ধুয়ে রেখে দিলাম। আর ওদিকে গরম জলও বসিয়ে দিয়েছি। আর এই খাবার জল ভরে গরম জলটা করে আবার উপরে যাব, গিয়ে একটু টিভি দেখবো, তারপর আবার নিচে আসবো। এসে রাত্রিবেলায় কী রান্না হয় না হয় কিছু জানি না, সেটা পরে জানবো, কারণ এখনও কেউ বলেনি রাত্রিবেলায় কী খাবে না খাবে। রুটি তো হবে অবশ্যই, কেন ময়দা টয়দা কিছু নেই যে লুচি পরোটা হবে, আটার রুটিই হবে। তার সাথে কী হবে দেখি, ঠিক আছে? তো যেটা হবে সেটা তো তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো। আর অনেক দিন হয়ে গেছে তোমাদের কাছে আমি সকাল থেকে দুপুর অবধি ভিডিওটাই শেয়ার করি, রাত অবধি ভিডিও কিন্তু শেয়ার করি না। সত্যি কথা, শরীরও ভালো যায় না, তারপর প্রচণ্ড গরম পড়েছে, ইচ্ছাও করে না, সব মিলিয়ে মিশিয়ে আর ভিডিও করা হয় না। তো আজকে ভাবলাম যে না, আজকে রাত অবধি আমি কী করি, রান্নাবান্না রাতে কী হয় না হয় সবটাই তোমাদের কাছে ফুল সারা দিনের ভিডিওটাই শেয়ার করব। তো সেই কারণের জন্যই কিন্তু রাত অবধি তোমাদের সাথে আজকে কী করলাম না করলাম ভিডিওটা কিন্তু শেয়ার করছি। তো এখানে দেখো এখন আলু ভাজতে এলাম, মানে আটার রুটি হবে আর আলু ভাজা হবে। তো সেই জন্যে মা না খোসাটা ছাড়িয়ে দিল, বললো একবারে তুই আলু কাটলে তোর অনেকটা দেরি হবে, তো আমি আলুর খোসা ছাড়িয়ে দিই, তুই আলু ভাজাটা কেটে নে। তাহলে ঠিক আছে, তুমি আলুর খোসা ছাড়িয়ে দাও। মা আলুর খোসা ছাড়িয়ে দিল, আমি আলু ভাজাটা টুকরো টুকরো করে নিচ্ছি। আর মা আলুর খোসা ছাড়াতে ছাড়াতে আমি অনেকগুলো কাজ করলাম। বাসন টাসন ছিল সেগুলো গুছালাম, গরম জল ওপরে রেখে এলাম, তারপরে তোমার ফ্রিজের ওপরটা একটু পরিষ্কার করলাম। এই সব টুকটাক কাজগুলো কিন্তু করলাম, কড়াই ধুলাম। এইসবগুলো করতে করতে মার আলুর খোসা ছাড়ানো হয়ে গেল, আর আমি এখন কাটতে বসেছি। আর কাটছি আর মার সাথে বক 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 করছি। বললাম না, আমি যেখানে যাব মা আমার পিছু ছাড়বে না, সব সময় আমার পিছন পিছন শুধু যাবে আর আসবে, এই শুধু করবে। তো যাকে এখন আলুটা কেটে নিচ্ছি, কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজবো। আর ভাগ্নির জন্য আবার আলাদা আলু ভাজতে হবে, কারণ ও আবার কালো জিরে ফোড়নের আলু ভাজা খায় না, শুধু আলু ভাজবো। তো ওর জন্যই শুধু আলু ভাজবো। আর এখানে আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলাদা ভাজবো, কারণ আলু ভাজা একটু রুটির খেতে গেলে একটু ঝাল ঝাল না খেলে একদম ভালো লাগে না। তো সেই জন্য একটু ঝাল ঝাল করে আলু ভাজবো আমাদের। আর ওদিকে কিন্তু তোমার কি বলে, ওরটা আলাদা আগেই করে দিয়েছি, আলু কেটে ওটা আগে ভেজে দিয়েছি ভাগ্নির, আর আমাদেরটা এখন আর কি ভাজবো গরম গরম। আর তারপরে আলু ভাজা হয়ে গেলে আটা মাখবো, তারপরে রুটি হবে, ঠিক আছে? তো চলো বাকিটা আবার তোমাদের একটু পরে দেখাচ্ছি, কাটাকুটি হয়ে গেলে তারপরে। এখানে দেখো আলু ভাজা কেটেছি, তো এই আলু ভাজাটা ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে করবো। আর এটা করছি প্লেন আলু ভাজা, ঠিক আছে? এটা কোনো ফোড়ন দিচ্ছি না, এমনি নুন মিষ্টি হলুদ দিয়ে এই আলু ভাজাটা ভাজবো, ঠিক আছে? তো রুটি হওয়ার কথা ছিল, হঠাৎ ঠিক হয়ে গেল পরোটা, কারণ আজকের আলু ভাজাটা দেখে আমার ননদের এত ভালো লেগেছে যে এরকম আলু ভাজার সাথে পরোটাই যায়। তো ময়দা থাকলে ময়দার পরোটাই হতো, তো আটা ছিল আটার পরোটাই করলাম ঘি দিয়ে। তো ছেলেকে দেখো আগেই পরোটা ভেজে খেতে দিলাম, ছেলে দেখছে সিনেমা। আর আমি ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে দিই, ছেলেকে যে খেতে দিয়ে দিয়েছি। ছেলে খাওয়া হয়ে গেলে তারপর যাবো আবার নিচে গিয়ে বাকি পরোটা ভেজে তারপর মাকে দেবো। আর সবাইও পরোটাই খাবে, আজকে রুটির পাট নেই, রুটি ক্যান্সেল। তো ওদিকে দেখো ছেলের খাওয়া হয়ে গেছে, তারপরে মাকে দিলাম, মারও খাওয়া হয়ে গেছে। আর আমি বসেছি খেতে পরোটা আলু ভাজা আর একটু চাটনি, চাটনি না মানে আমের যে টক হয় সেইটা, ঠিক আছে? আচার, আচার যেটাকে বলে, সেই দিয়ে আমি খাচ্ছি। তো ছেলেই কিন্তু ভিডিওটা করে দিচ্ছে, আর সাথে দেখছি একটু টিভি দেখছি। আমার আবার রোজ না রাত্রিবেলা খেতে বসে একটু টিভি দেখার নেশা, সে 10 মিনিটের জন্য খাই আর 15 মিনিটের জন্য খাই, একটু টিভি না দেখলে আমার হয় না। একটু টিভি দেখতে দেখতে আমি খাবো, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করলে বিছনা ঝাড়বো, শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন আর সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা, গুড নাইট।